আচ্ছা, তো এইখানে আমরা শিখতে যাবো যেটা হচ্ছে মানে এটার মূল পার্টটা হচ্ছে ইন্টারাকশন অফ নিউক্লিয়ার রেডিয়েশন উইথ ম্যাটার। ঠিক আছে, এইখান থেকে একটা পার্ট করবো যেটা হচ্ছে যেটার আলটিমেট আমাদেরকে একটা জিনিস দিবে, সেটা হচ্ছে এদের রিলেটিভিস্টিক যে কারেকশনে, যেটা আমি পরে করবো। এটা প্রথমে আমরা করবো ক্লাসিক্যাল থিওরি মানে করবো, তারপরে একটা রিলেটিভিস্টিক কারেকশন আসবে যেখানে বেথে ব্লক ফর্মুলা আমরা পাবো। তার আগে আমাদেরকে এটা করতে হবে, এই বহর ফর্মুলা যেটাকে বলা হয় রেট অফ লস অফ এনার্জি অফ চার্জ পার্টিকেল। তো এটা করতে হবে প্রথমে। একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে হেভি পার্টিকেল গুলা যদি যেমন থাকে, যেমন হেভি পার্টিকেল মানে হেভি যেমন চার্জ পার্টিকেল, যেমন প্রোটন, নিউট্রন বা আলফা পার্টিকেল, তারা কি হয়, যদি কোনো একটা ম্যাটারের থ্রু দিয়ে যায়, তাহলে সেটা কি হয়, যে ম্যাটারের থ্রু দিয়ে যাওয়ার সময় তারা কিছু অ্যাটমকে এক্সাইট করে বা আয়োনাইজ করে। When a heavy charged particle like a proton, a neutron, or an alpha particle moves through a matter, it excites or ionizes the atoms with, with which comes sufficient close. মানে কি বলবো, যেখানে যদি কোনো অ্যাটম কোনো কোনো অ্যাটম যখন একটা খুব হেভি চার্জ পার্টিকেল ওর থ্রো দিয়ে যাবে, খুব হাই মানে খুব হেভি ভেলোসিটি আর কি, খুব ভেলোসিটিটা খুব হাই, মানে প্রায় ক্লোজ টু সি, মিনস লাইটের যে ভেলোসিটি, সেটার কাছাকাছি দিয়ে যখন যাবে, তখন সেটা অ্যাটমটাকে এক্সাইট করবে, আয়োনাইজ করবে। ঠিক আছে, আর এইগুলার মধ্যে তো বোঝা যাচ্ছে যে এটা আলফা পার্টিকেল আর এটা হচ্ছে ইলেকট্রনের মধ্যে দিয়ে তো কাজ করে, তাই জন্য এটা গুলা কুলম্ব ফোর্স। ঠিক আছে, তো বেথে ব্লকের তার আগে যাওয়ার প্রথমে আমাদেরকে কিছু অ্যাসাম্পশন যদি আমরা করিলি, কিছু একটা অ্যাসাম্পশন আছে যেগুলো বেশি ইম্পর্টেন্ট হবে, কিন্তু তাও আমাদেরকে কিছু একটা অ্যাসাম্পশন করতে হবে যাতে আমরা জিনিসটাকে আগের থেকেই ক্লিয়ার আউট করতে পারি, মানে ক্লিয়ার করা যাবে। এগুলো আসলে অ্যাসাম্পশন গুলো পরে এসেছিল, প্রথমে এইটা করার পর মানে এই বহর ফর্মুলাটা বা রেট অফ লস অফ এনার্জি চার্জ পার্টিকেলের যে কিভাবে একটা মিডিয়ামে একটা চার্জ পার্টিকেল যখন যায়, তখন কিভাবে তার এনার্জি লস হয়, সেইটাকে বলা আছে, সেটাই আমরা দেখবো। মানে দেখবো মাইনাস ডিই বাই ডিএক্স। ঠিক আছে, একটা ইউনিট লেন্থে কেমন ভাবে এনার্জিটা লস হবে সেইটাই দেখতে যাব। তার প্রথমে একটা কিছু অ্যাজাম্পশন, যে অ্যাজাম্পশন গুলোকে জানতে হবে। আর অ্যাজাম্পশন গুলা না লিখলেও চলবে, আমি জাস্ট একটু রিমাইন্ড করার মতন করে দিচ্ছি, কারণ এগুলা বেশি কিছু দরকার নেই এটার মধ্যে ডেরিভেশনটা দরকার আছে, ডেরিভেশনটাও ঠিকভাবে করা আছে আমার। জিনিসটা হচ্ছে কোন একটা হেভি চার্জ পার্টিকেল, একটা মানে হেভি চার্জ পার্টিকেল কোনো জিনিসের মধ্যে কখনো ইন্টারঅ্যাক্ট করবে, কুলম্ব ফোর্স দিয়ে ইন্টারঅ্যাক্ট করছে। এইখানে এইখানে যে ঘটনাটা হচ্ছে, যে একটা হেভি চার্জ পার্টিকেল মেনলি কুলম্ব ফোর্স দিয়ে ইন্টারঅ্যাক্ট হয় তার অ্যাটমের যে অরবিটাল ইলেকট্রন গুলো আছে তার মধ্যে, সে ইন্টারঅ্যাক্ট করে কুলম্ব ফোর্স দিয়েই। মানে বলতে খুঁজছি যে অ্যাটমের চারদিকে তো অরবিটাল ইলেকট্রন ঘুরে, তো সেই অরবিটাল ইলেকট্রনের সাথে হেভি চার্জ পার্টিকেলের ইন্টারাকশনটা হচ্ছে কুলম্ব ফোর্স। এটা আমরা জানি ফিজিক্সে নিয়ম আছে। তো আমাদেরকে এটার যে ম্যাথমেটিক্যাল ডেরিভেশন করার আগে, the mathematical derivation of the loss of energy by heavy charge particle traveling in a matter is based on some assumption, and I'm going to tell this kind of what kind of assumptions are they. So let's start. The binding energy of the orbital electrons are small as compared to the energy of the incident charge particle. So electrons may be regarded as free electron। মানে আমি বলতে বুঝছি যে প্রত্যেকটা তো জিনিসের একটা বাইন্ডিং এনার্জি থাকে, মানে অ্যাটমের একটা বাইন্ডিং এনার্জি থাকছে। তো তো আমি বলতে চাইছি যে আমার ইহা করতে হবে, এটা ব্যাক হয়েছে, ব্যাক ব্যাক করি, প্রথমে ব্যাক করি এটা। হ্যাঁ, বলতে বুঝছি যে এই একটা ম্যাটারের মধ্য দিয়ে যখন একটা চার্জ পার্টিকেল
এই চার্জ পার্টিকেলটা যখন একটা ম্যাটারের মধ্যে দিয়ে যাবে, এখানে তো ম্যাটারের মধ্যে দিয়ে যাবে খুব হেভি ভেলোসিটি যাবে। অ্যাজাম্পশন, এটা আগে অ্যাজাম্পশন করা আছে। তা আমি অ্যাজাম্পশনের প্রথমের জিনিসটা বলেছি কেমন অ্যাজাম্পশনটা। এইখানে ইলেকট্রন ঘুরছে, ইয়ার ভিতরে আছে নিউক্লিয়াস, চারদিকে ঘুরছে অরবিটাল ইলেকট্রন। তো বলতে বুঝছে যে বাইন্ডিং এনার্জিস of the orbital electrons are small as compared to the energy of the incident charge particle, so electron may be regarded as free electron. মানে যে বাইন্ডিং এনার্জি যে থাকে না, এখানে যে বাইন্ডিং এনার্জি আছে অরবিটাল ইলেকট্রনের, সেই অরবিটাল ইলেকট্রনের বাইন্ডিং এনার্জিটা প্রায় কম্পেয়ার যদি করা হয় ইয়ার যে হেভি চার্জ পার্টিকেলের বাইন্ডিং এনার্জি, তার কম্পেয়ারেবলি যদি কম্পেয়ার করা হয় তাহলে সেটা খুব স্মল বা খুব কম। তার জন্য ইলেকট্রনটাকে অনেক সময় রিগার্ড করা হয় যে ফ্রি। ঠিক আছে, এটা একটা হলো একটা হলো অ্যাজাম্পশন যে বাইন্ডিং এনার্জিটা অরবিটাল ইলেকট্রনে খুব স্মল কম্পেয়ার টু কম্পেয়ার টু ইনসিডেন্ট যে চার্জ পার্টিকেলটা হবে। এখানে তো ইনসিডেন্ট চার্জ পার্টিকেল, এই ইনসিডেন্ট চার্জ পার্টিকেলটা কেমন ভাবে ইয়া করবে, সেটা বাইন্ডিং এনার্জিটা খুব বেশি ইয়ার। ঠিক আছে, এই বাইন্ডিং এনার্জিটা খুব বেশি, সেটা হইলো। আর সেকেন্ড একটা হচ্ছে, সেকেন্ড যে ইয়ার করব assumption হচ্ছে, এটা হচ্ছে যে velocity of the incident particle is much greater than the velocity of the orbital electron, hence orbital electrons can be considered at rest। মানে জিনিসটা কেমন, যদি বলি যে ইনসিডেন্ট পার্টিকেলের যে ভেলোসিটি, এইখানে তো এইখানে আছে ম্যাটার মিডিয়ামটা, এইখান এদিকে যাচ্ছে পার্টিকেলটা, এটা 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 একটা পার্টিকেল, এটা গোল আছে না এখানে। ঠিক আছে, এমনি সামথিং পার্টিকেল, এটাকে একটু ইয়া করতে হবে। এই পার্টিকেলটা এইখানে এইখানে গোল, ইয়েস, এইটা পার্টিকেল। এই পার্টিকেলটার ভেলোসিটি, এই পার্টিকেলটার যে ভেলোসিটি আছে, এর ভেলোসিটিটা ইন এটা তো ইনসিডেন্ট পার্টিকেল, তো ইনসিডেন্ট পার্টিকেলের ভেলোসিটিটা মাচ গ্রেটার হবে অরবিটাল ইলেকট্রনের ভেলোসিটি থেকে। এইখানে অরবিটাল ইলেকট্রন ঘুরছে, তো এইখানের ইয়ার যে ভেলোসিটি, সেটা ইয়ার থেকে ইনসিডেন্ট পার্টিকেলের ভেলোসিটি অরবিটাল ইলেকট্রনের ভেলোসিটির থেকে খুব বেশি হবে। ঠিক আছে, মানে প্রায় ফ্রি ভাবা যায়, মানে এত স্পিডে যাবে। হেভি চার্জ পার্টিকেলের যে ভেলোসিটিটা এত স্পিডে যাচ্ছে, যেখানে অরবিটাল ইলেকট্রনের যে ভেলোসিটি সেটা খুব প্রায় এমন জানাবে, যেমন মানে কি বলবো যে যেমন রেস্টে আছে সেটা মানে অরবিটাল ইলেকট্রন গুলাকে রেস্ট ভাবা হবে। প্রথমে তো রেস্ট ভাবা হবে, আর ফ্রিও ভাবা আছে। প্রথমে আগের যেটা বললি, যেটা ওই যেটা ফার্স্ট পয়েন্টে বললি, ফার্স্ট পয়েন্টে কি বললি, যেখানে যে ইলেকট্রন গুলো ফ্রি, ফ্রি কি করে, কারণ হেভি চার্জ পার্টিকেলের যে এনার্জি থাকছে, সেই এনার্জিটা বাইন্ডিং এনার্জি অরবিটাল ইলেকট্রন বাইন্ডিং এনার্জির তুলনায় অনেক বেশি, বুঝলে। আর সেকেন্ডটা হচ্ছে যে ভেলোসিটি, হেভি চার্জ পার্টিকেলের ভেলোসিটিটা খুব বেশি, সেই কারণেই ইলেকট্রন গুলাকে প্রায় রেস্টে ভাবা হবে, বুঝলে। থার্ড থার্ড নম্বরটা আছে, এটাকে কাটি না, কাটবার দরকার নেই আশা করি, দেখি। ঠিক আছে, থার্ড নম্বর যেটা হবে সেটা হবে ইনসিডেন্ট পার্টিকেলের যে লস হবে, সেটা খুব ইনসিডেন্ট পার্টিকেলের যে লস হবে, কাইনেটিক এনার্জি লস, সেটা খুব স্মল হবে। প্রথমে একটু ইংলিশ ইয়ে করলো, সেটা হচ্ছে যে ইনসিডেন্ট পার্টিকেলস লসেস এ ভেরি স্মল ফ্র্যাকশন অফ ইটস কাইনেটিক এনার্জি ইন ইচ ইন্টারাকশন উইথ অ্যান ইলেকট্রন, সো দ্য velocity of the charge particle can be considered as constant in any instant। মানে কি, ইনসিডেন্ট চার্জ পার্টিকেল, ইনসিডেন্ট চার্জ পার্টিকেল, এইখানে চার্জ পার্টিকেল ইনসিডেন্ট করবে, ইনসিডেন্ট চার্জ পার্টিকেল লুজেস ভেরি স্মল ফ্র্যাকশন অফ কাইনেটিক এনার্জি। মানে যখন এই হেভি চার্জ পার্টিকেলটা ভিতরে তো অনেক ম্যাটার, কি বলবো, মিডিয়ামটার ভিতরে অনেক ম্যাটার বা মিডিয়ামটার ভিতরে অনেক এটমস আছে,
ঠিক আছে, অ্যাটমস এর মানে আর অ্যাটমস এর অরবিটালে হচ্ছে গেরা ইলেকট্রন, তাদের সঙ্গে যে ইন্টারাকশন হবে সেই ইন্টারাকশনে ওদের যে কাইনেটিক এনার্জি থাকছে সেই কাইনেটিক এনার্জিটা খুব কম লস হবে। কাইনেটিক এনার্জিটার লস খুব কম হবে। কার এই এইটার এই পার্টিকেলটার হেভি চার্জ পার্টিকেলটার কাইনেটিক এনার্জিটা খুব কম লস হবে। যদি সেটা ইন্টারাকশন করেও বা না করেও সেটার আন্দাজ কোনো জেনে লাভ নেই। মানে ইনসিডেন্ট পার্টিকেলটার খুব কম লস হবে কাইনেটিক এনার্জি, বা বলা যেতে পারে ফ্র্যাকশন অফ কাইনেটিক এনার্জি লস হবে ইচ ইন্টারাকশন। এর ভিতরে কি আছে, এর ভিতরে যে অ্যাটম আছে, অ্যাটম গুলা মানে ইলেকট্রন, আলটিমেট ইলেকট্রন, অরবিটাল ইলেকট্রন নিউক্লিয়াসের ভিতরে যাবে না যেটা, ঠিক আছে। এটা একটা জিনিস বলে যে নিউক্লিয়াসের ভিতরে এনার্জিটা মানে যাচ্ছে নাই, এটা একটা জিনিস বলে। শুধু অরবিটাল ইলেকট্রনের ঘটনায় বলা হয়েছে। তো অরবিটাল ইলেকট্রনের জিনিসগুলো আছে এখানে, এখানে ঘুরছে, এখানে এইখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে আরো এমনি করে এমনি এমনি করে আরো ইলেকট্রন আছে। তো প্রত্যেকটা ইলেকট্রন যখন এমনি করে যাবে, ওদের ভাবা ভাবা যায় যে ইন্টারাকশন করলে কি হবে, এনার্জিটা লস হবে, কিন্তু এখানে বলছে এই যে অ্যাজাম্পশনটাই বলছে যে এনার্জি ফ্র্যাকশন অফ কাইনেটিক এনার্জি লুজ হবে, মানে স্মল ফ্র্যাকশন অফ ইটস কাইনেটিক এনার্জি in each interaction with electron will lose. So the velocity of the charge particle considered as constant. তাহলে আমাদের তিনটে অ্যাজাম্পশন পালি। প্রথম অ্যাজাম্পশনটাতে বাইন্ডিং এনার্জি, যেখানে বাইন্ডিং এনার্জিটাকে হেভি চার্জ পার্টিকেলের বাইন্ডিং এনার্জি খুব বেশি অ্যাজ কম্পেয়ার টু অরবিটাল ইলেকট্রন অফ অ্যাটম, ঠিক আছে। বাইন্ডিং এনার্জিটা খুব বেশি, তার কারণে বলা হচ্ছে যে খুব বেশি হেভি চার্জ পার্টিকেলের খুব বেশি, আর অ্যাটমের খুব কম। মানে যে মিডিয়ামে যে অ্যাটমটা গুলো আছে, ম্যাটার ভিতরে যে অ্যাটম গুলো আছে, সেই অ্যাটমটার চার্জটা মানে বাইন্ডিং এনার্জিটা খুব কম। তাহলে কম থাকার জন্য সেটাকে ফ্রি বলে ধরে নেওয়া আছে। তাহলে এক নম্বর পয়েন্টটা হচ্ছে যে ইলেকট্রন গুলো ফ্রি। দু নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ভেলোসিটি, হেভি চার্জ পার্টিকেলের ভেলোসিটিটা খুব বেশি, খুব বেশি, যেটা তো আগে বলেছি খুব বেশি, এবং হেভি চার্জ পার্টিকেলের ভেলোসিটিটা খুব বেশি অ্যাজ কম্পেয়ার টু অরবিটাল ইলেকট্রনের ঘুরছে তার থেকেও বেশি। তাহলে একটা হলে দুটা হলে অরবিটাল ইলেকট্রনের মানে এটা কি বলবো, খুব কম, তাহলে রেস্ট ভাবা আছে, মানে ইলেকট্রনটা ফ্রি আর রেস্টে আছে দুটা। আর তিন নম্বর হচ্ছে যে হেভি চার্জ পার্টিকেলের কাইনেটিক এনার্জি খুব কম লস হয়। তাহলে তিনটা পয়েন্ট, প্রথম পয়েন্টে ইলেকট্রন ইলেকট্রন ফ্রি, সেকেন্ড পয়েন্টে অরবিটাল ইলেকট্রন গুলো রেস্টে আছে, থার্ড পয়েন্টে হেভি চার্জ পার্টিকেল খুব স্পিড খুব বেশি এবং ভাবা হয়, মানে বেশি তো বটেই। আর থার্ড পয়েন্ট হচ্ছে কাইনেটিক এনার্জিটা প্রায় কনস্ট্যান্ট ভাবা হয়, বা ভেলোসিটিটা কনস্ট্যান্ট এমনি ভাবা হয়। তাহলে দুটা পয়েন্ট, একটা ইলেকট্রন ফ্রি, অরবিটাল ইলেকট্রন গুলা রেস্টে আছে, থার্ড পয়েন্ট হচ্ছে যে কনস্ট্যান্ট ভাবা হচ্ছে পার্টিকেলের ভেলোসিটিটা, এই চার্জ পার্টিকেলের ভেলোসিটি। মানে বেশিরভাগ দুটা পয়েন্ট আছে, ইয়ার ভিতরে দুটা পয়েন্ট আছে মেটেরিয়ালের জিনিসের, যেখানে মেটেরিয়ালটার ভিতরের ঘটনা দুটা বলছে যে ইলেকট্রন গুলো, মেটেরিয়ালটার ভিতরে যে ইলেকট্রন আছে, মেটেরিয়ালটার ভিতরে যে ইলেকট্রন গুলো আছে, ইলেকট্রনটা রেস্টে আছে, প্রায় বলা যায় না, রেস্টে আছে, দে আর ইন এ রেস্ট পজিশন এজ কম্পেয়ার টু, ঠিক আছে, রেস্টে আছে এক নম্বর। আর দু নম্বর হচ্ছে যে তারা ফ্রি আছে, ঠিক আছে, ফ্রি 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 আছে, এইটা আছে। একটা আছে রেস্ট, ইলেকট্রন গুলো রেস্টে আছে, তারটা হচ্ছে ফ্রি আছে। আর মানে যেখানে মিডিয়াম বা মেটেরিয়ালের ভিতরে ঘটনাটা বলছে। আর থার্ড পয়েন্টে বলা হয়েছে যে হেভি চার্জ পার্টিকেলের ভেলোসিটিটা অনেক বেশি, সেই কারণে কনস্ট্যান্ট ভাবে নিয়ে হচ্ছে, ঠিক আছে। কাইনেটিক এনার্জি খুব কম লস হয়, ভেলোসিটিটা তার জন্য কম। কাইনেটিক এনার্জি মানে জানি যে হাফ এম ভি স্কোয়ার হয়, ঠিক আছে না, সেই কারণে এটাকে ভাবে নিয়ে হচ্ছে, ঠিক আছে। হইলো এই জিনিসটা। তো সেই রকমই বলা হয়েছে যে এই এইপর আমরা যেতে পারি ডেরিভেশনে। ডেরিভেশনটা কেমন করে যাবো সেটা হচ্ছে প্রশ্ন। প্রথমে একটা কাটি। হ্যাঁ, ডেরিভেশনে কেমন করে যাবো।
কি হয়েছে যে এইখানে ডেরিভেশনটা আমরা এটাই করতে চাই যে একটা চার্জ পার্টিকেল যখন একটা ম্যাটারের মধ্য দিয়ে যাবে, হেভি চার্জ পার্টিকেল যখন একটা ম্যাটারের মধ্য দিয়ে, একটা কোনো হেভি চার্জ পার্টিকেল ম্যাটারের মধ্য দিয়ে যখন যাবে, তখন তার রেট অফ লস অফ এনার্জি কেমন হবে, মানে জিনিসটা বলতে বুঝছে যে ওর হেভি চার্জ পার্টিকেলটা কতটা এনার্জি ওই ম্যাটারের ভিতরে যে ইলেকট্রন গুলো আছে সেগুলাকে দিবে, সেটাই হচ্ছে লস অফ এনার্জি অফ চার্জ পার্টিকেল। লস অফ এনার্জি অফ চার্জ পার্টিকেল মানে হচ্ছে ওই মেটেরিয়াল বা ম্যাটারটার ভিতরে কতগুলা, মানে নিজের কতটা এনার্জি দিয়ে দিবে, আর কি রেটে দিবে, সেটাই হচ্ছে আলটিমেট আমাদের এইখানে এটা বাইর করবো। আর যে ফর্মুলাটা বাইর হবে সেই ফর্মুলাটার নাম দেওয়া হচ্ছে বহর ফর্মুলা। তো এখানে যেটা প্রথম আসছে যে হেভি চার্জ পার্টিকেল বলতে কি বুঝি। হেভি চার্জ পার্টিকেল মানে হচ্ছে যেমন প্রোটন, ঠিক আছে, ডিউটরন, আলফা পার্টিকেল, এগুলো আছে হেভি চার্জ পার্টিকেল, এগুলো হচ্ছে হেভি চার্জ পার্টিকেল। আর এইগুলা যখন কোনো ম্যাটারের ভিতর দিয়ে যাবে, তখন তারা একটা অ্যাটম আছে, অ্যাটমকে এক্সাইট করবে। কারণ নিজের একটা, আমি কি বললি প্রথমে যে অ্যাজাম্পশন গুলা বললি, সেই অ্যাজাম্পশন গুলার মধ্যে একটা বলা ছিল যে খুব হেভি চার্জ পার্টিকেল মানে খুব স্পিডে যাবে, ঠিক আছে। আর স্পিডে গেলে ওর হতে পারে তাকে কি করে, যে হতে পারে ইলেকট্রনটাকে বাইর বাইর করে দিতে পারে, মানে যখন ধাক্কা খাবে কোলাইড হবে তখন ইলেকট্রনটাকে বাইর করে দিতে পারে, মানে এখানে কি ইলেকট্রনটা মানে ইলেকট্রনের সংখ্যা কমিয়ে যাবে, মানে কিছু একটা হবে, আয়োনাইজ হতে পারে, এক্সাইট হতে পারে, ঠিক আছে, মানে কুলম্ব ফোর্সের জন্য অ্যাট্রাকশন হতে পারে, মানে এমন কিছু জিনিস ঘটবে, ঠিক আছে। মানে জিনিসটা বলতে খুঁজছি যে যখন হেভি চার্জ পার্টিকেলটা হেভি চার্জ পার্টিকেলটা যখন ম্যাটারের মধ্যে দিয়ে যাবে, তখন তখন কি হবে, তখন একটা ফাস্ট মুভিং চার্জ পার্টিকেল, ওটা হেভি চার্জ পার্টিকেলটা কেমন ফাস্ট মুভিং চার্জ পার্টিকেল, সেটার জন্য অ্যাটমের যে ইলেকট্রন গুলো আছে তার মধ্যে একটা ইম্পালস তৈরি হবে। তার মধ্যে হতে পারে যে ইলেকট্রন গুলোর মধ্যে শিফটিং হতে পারে, মানে শিফটিং মানে কি বলবো, ফ্রি, আগে তো বলা হয়েছে যে ইলেকট্রন গুলো ফ্রি, তাহলে সেটার মধ্যে একটা শিফটিং হতে পারে, ঠিক আছে। আর এই প্রসেসটার মধ্যে কি হবে, যে হেভি চার্জ পার্টিকেলটা আছে, পার্টিকেলটা নিজের কিছু কাইনেটিক এনার্জি কিছু সে ট্রান্সফার করবে ইলেকট্রন গুলাকে, সাম কাইন্ড মানে সাম কিছু কিছু বেশি নেই, সাম কাইনেটিক এনার্জি ট্রান্সফারিং টু দ্য ইলেকট্রনস নিজের, ঠিক আছে। তো এইখানে দ্য এনার্জি ট্রান্সফার পজিটিভ পজিটিভলি আয়ন প্রডিউসড বাই আয়োনাইজেশন মে বি টেকেন টু বি নেগলিজিবল, মানে এইখানে কি যে যদি আমি কাইনেটিক এনার্জি নিজেকে দিয়েই পজিটিভলি হেভি চার্জ প্রডিউস করি, মানে ইলেকট্রন তো বাইরে হয়ে যাবে, কারণ যখন ধাক্কা খাবে তখন ইলেকট্রন বাইরে হয়ে যেতে পারে। তো সেটার জন্য কি হবে যে আয়োনাইজেশন হতে পারে, অনেক কিছু জিনিস ঘটে যাবে ভিতরে, অত বেশি ভিতরে যাওয়া যাবে না, কারণ তাইলে কি হবে, জিনিসগুলা আর কমপ্লিকেটেড হবে, আর এটার মধ্যে বুঝতেও অসুবিধা হবে। তাই জন্য কি করবো, সিম্পলি সিম্পলি আমরা ভাববো যে ওগুলাকে আমি নেগলিজেবল ধরবো, বাকি সবগুলাকে একটা হচ্ছে ধরতে হবে যে কিছু সাম কাইন্ড অফ এনার্জি আমার লস হবে, সেই এনার্জিটা বাইর করতেছি আমরা। টু দা পয়েন্ট, টু দা পয়েন্ট কথা। তাইলে কি করবো, একটা একটা আমরা কিছু কনসিডার করি, ঠিক আছে। কনসিডারটা কি হচ্ছে, কনসিডার করছি যে এইখানে একটা চার্জ পার্টিকেল আছে, এইখানে কনসিডার করব যে চার্জ পার্টিকেলটা এইখানে আছে, এইখানে, ঠিক আছে। মানে এইখানে আসছে বা এইখান থেকে যাবে কি দিকে, ঠিক আছে। তো আমরা লেট আস কনসিডার করি যে এম মাসের একটা চার্জ পার্টিকেল আছে, যার চার্জ হচ্ছে জেড ই, আমি এটা দিয়ে নিয়েছি, এখানে জেড ই আছে চার্জ, আর সেটা মুভ করছে ভেলোসিটি ভি অ্যালং এক্স অ্যাক্সিস, ঠিক আছে, সেটা মুভ করছে ভেলোসিটি ভি অ্যালং এক্স অ্যাক্সিস, so that the closest distance of approach to the stationary electron is b, মানে এইখান থেকে সে এইখানে যখন মুভ করছে, ঠিক আছে, এইখানে তো এইখান থেকে যখন এইখানে মুভ করছে, তখন তার একটা কি হচ্ছে, ইয়ার মাঝে একটা ক্লোজেস্ট ডিস্টেন্স পাচ্ছি, ক্লোজেস্ট ডিস্টেন্স অফ অ্যাপ্রোচ, এইটা হচ্ছে ক্লোজেস্ট ডিস্টেন্স অফ অ্যাপ্রোচ, যেটাকে বি বলা আছে। বিটার একটা নাম আছে, আমি এটা পরে বলবো, কিন্তু একটা বিটার একটা নাম আছে, সেই নামটা আমি পরে বলবো, একটা প্যারামিটার বলে এটা বিটা। এইটা দিয়ে এইটা দিয়েই মানে জিনিসটা শুরু হবে, এখান থেকে বিটার মানটাই পরে পরে আছে রিলেটিভিস্টিক যে বেথেভলক ফর্মুলা আছে, সেটা বি এর মানটাই পরে বার করবে, এখানে যে যেটা বি বার হবে না, সেই বিটা পরে বেথেভলকে চেঞ্জ হবে, রিলেটিভিস্টিক
যখন মানে কারেকশন যখন হবে তখন এইসব জিনিসগুলো চেঞ্জ হবে। তাহলে এইখানে জিনিসটা কি হয়েছে, যে এইখানে ওর ভেলোসিটিটা খুব বেশি, ঠিক আছে? Velocity is very high so that the electron does not appreciably change its position during the time the particle passes by it. জিনিসটা কেমন হবে? যখন এইখানে ইয়ার যে ভেলোসিটি, এর ভেলোসিটিটা এত বেশি যে অরবিটাল ইলেকট্রন গুলা যে আছে, অরবিটাল ইলেকট্রন গুলা প্রায় রেস্ট ভাবা হয়েছে। অরবিটাল ইলেকট্রন যে ভেলোসিটিতে ঘুরছে ওই ভেলোসিটির তুলনায় সেটা রেস্ট, আমি তো আগেই সেখানে অ্যাসাম্পশনে বলেছি সেটা রেস্টই হবে। তাহলে কেমন হবে যে এইখান থেকে হেভি চার্জ পার্টিকেলটা ম্যাটারের মধ্যে দিয়ে যাবে, মেটারের মধ্যে, আর মেটারে কি আছে, মেটারে অ্যাবজর্ভার আছে। এটাকে আমি একটা মেটারই ধরে নিচ্ছি, এটা একটা মেটারই বটে, এটা এটা একটা ধরে নিচ্ছি, এটা একটা মেটার। এইখানে আমি মানে ধরছি মেটারের ভিতরে ঘটনা, এটা এটা একটা মেটার, ঠিক আছে? এইটাকে একটা ধরে নিচ্ছি যে এটা একটা মেটারই বটে। এই জিনিসগুলোকে দাগ করে দিতে হবে, কিন্তু একটু কমপ্লিকেটেড লাগবে, ঠিক আছে? এই জিনিসটা ভিতরে দিয়ে যাচ্ছি, এটা মেটালটা বাইরের থেকে হেভি চার্জ পার্টিকেল ভিতরে এখানে হিট করছে, ঠিক আছে? এবার ভিতর দিয়ে যাবে, তো এখানে তো বলে দিছি যে ভিতর দিয়ে যাবে মানে হেভি চার্জ পার্টিকেলটা। তো আমি প্রথমে যেটা বাই করবো সেটা হচ্ছে একটা ইলেকট্রনে কি হবে, মানে যেটা বাই উই উইল ইভ্যালুয়েট দ্য স্মল অ্যামাউন্ট অফ এনার্জি ট্রান্সফার টু সিঙ্গেল ইলেকট্রন এন্ড দেন ইন্টিগ্রেট ওভারঅল ইলেকট্রন ইন্টারেক্টিং উইথ দ্য ইনসিডেন্ট পার্টিকেল। প্রথমে একটা ইলেকট্রনে কতটা এনার্জি যাবে সেইটা প্রথমে বাইর করি, তারপর ওভারঅল ইন্টিগ্রেট করে সেটাকে আমরা দেখবো যে কি হবে। তো এইখানে কি হবে, এইখানে তো বলে দিয়েছে যে এইখানে আমি তো বলে দিলি যে এম এম চার্জ আছে, এম চার্জ ইয়ে মানে এম মাস বটে, এম মাস চার্জ হচ্ছে জেডি, মুভ করছে এক্স এক্সিস এর এলং এ, আর এটা ক্লোজেস্ট ডিস্টেন্স অফ অ্যাপ্রোচ টু দ্য স্টেশনারি ইলেকট্রন হচ্ছে বি। তাহলে এরপর আরেকটা জিনিস প্রথমে লেট করি, লেটটা হচ্ছে যে আর একটা ডিস্টেন্স ধরে নিচ্ছি। এখানে আর ডিস্টেন্স ধরবার কারণ আছে, আমি পরে বলবো। কারণটা হচ্ছে যে এখানে কিছু ট্রিগোনোমেট্রিক মানে আমাদেরকে আইডেন্টিটিতে কাজ করতে হবে পরে, ওরা এসে ট্রিগোনোমেট্রিক কিছু আইডেন্টিটিস ব্যবহার করে সেই জিনিসগুলাকে কাজ করতে হবে, সেই জিনিসগুলোর জন্য এটাকে ব্যবহার করা আছে। তো এটাকে তো কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম বা যে কোনো একটা সিস্টেমে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম এটা ধরেছি। তো এক্স অ্যাক্সিস তো বললি যে কোইনসাইড করছে যে পাথওয়ে অফ ইনসিডেন্ট পার্টিকেল ইলেকট্রনস দ্যাট পার্টিসিপেটস ইন দ্য ইন্টারেক্টিং লাইজ অন ওয়াই অ্যাক্সিস এট এ ডিস্টেন্স বি ফ্রম দ্য অরিজিন। এটা তো অরিজিন ধরে এখন বি, বি ডিস্টেন্স, বি ডিস্টেন্স ইলেকট্রনটা আছে, ঠিক আছে? এর ভিতর দিয়ে যাবে হেভি চার্জ পার্টিকেলটা। তাহলে সাপোজ করা আছে, সাপোজ এট এনি instant of time the incoming particle is at c at a distance r from the electron of mass m। তো এইখানে হেভি চার্জ পার্টিকেল আর ইলেকট্রনের মধ্যে ডিস্টেন্স যেটাকে ধরে নিয়েছি আর, এখানে আমি কিছু কম্পোনেন্ট ভ্যালু মানে ফোর্সের যে ফোর্স অ্যাক্টিং অন ইলেকট্রন ডিউ টু ইনসিডেন্ট পার্টিকেল সেটাকে কিছু কম্পোনেন্টে ভাগ করছি। কম্পোনেন্ট, একটা কম্পোনেন্ট হচ্ছে এফ ওয়াই, একটা কম্পোনেন্ট হচ্ছে এফ এক্স। এফ এক্স কম্পোনেন্ট গুলা পরস্পরকে ক্যান্সেল আউট করবে। কেমন ভাবে ক্যান্সেল আউট করবে? দেয়ার উড বি, because cancel out the the two component of fx of force acting on electron when incident particle is at c or a something called, we can say a or a dash, এখানে আমি a dash করতে পারি একটা a dash, ঠিক আছে? তো পার্টিকেলটা যখন এ থেকে এ ড্যাশে আসবে তখন কি হবে, তাদের মধ্যে যে মোমেন্টামের যে ট্রান্সফার হবে, আলটিমেট এখানে তো মোমেন্টামই দেখবো। তো মোমেন্টামের যে ট্রান্সফার হবে না সেটা জার্নিতে কোনো ইম্প্যাক্ট করবে না, মানে পার্টিকেলের হেভি চার্জ পার্টিকেলের জার্নিতে কোনো ইম্প্যাক্ট করবে না, কারণ এটা হচ্ছে পজিটিভ, এইটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ ধরে কোন, তাহলে পরস্পর দুটো ফোর্স নিজেকে ক্যান্সেল আউট করে যাবে। তাহলে একটাই ফোর্স বাঁচবে যেটা হচ্ছে পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার ফোর্সটা বাঁচবে। তো এই, তো সেই জন্যেই এইখানে একটা বলে দিয়েছি যে লেট আর
be the distance between the heavy charge particle and the electron. heavy charge particle এটা a এইখানে আর এটা e, heavy charge particle. Then force exerted by heavy charge particle on electron. এই heavy charge particle টা ইলেকট্রনের উপর একটা ফোর্স এক্সার্ট করবে যার মান হবে f z স্কয়ার বাই 4 পাই এপসাইলন r স্কয়ার। প্রথমে এটা জানি এটা কি জিনিস, এটা তো জানি কুলম্বিক ফোর্সে কাজ করছে, তার জন্য z টা কি ছিল, চার্জ, চার্জ অফ হেভি চার্জ পার্টিকেল ze, ঠিক আছে, চার্জটা। আর 4 পাই এপসাইলন জানা হয়ে যায় কি বলে, আর r স্কয়ার মানে এটা মিডিয়ামের ওটা সেটা তো জানি, আর r স্কয়ারটা হচ্ছে ডিস্টেন্সটা, ঠিক আছে। আর দুটা কম্পোনেন্ট কেন পরস্পর ক্যান্সেল আউট হইলো এটা তো বললি, ঠিক আছে, কারণ দুটা দুটা পরস্পর ক্যান্সেল আউট করার কারণ ওইটাই যে দুটাকে মানে যে ইকুইভ্যালেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে যে পরস্পর যে যেখানে যেখানে এটা এটা যেখানে এ আছে সেখানে যেখানে এ ড্যাশ আছে, এই দুটার মধ্যে ইনসিডেন্ট পার্টিকেল গুলা যে কি হয় অপোজিট সাইড এবং ইকুই ডিস্টেন্স, ঠিক আছে, ইকুই ডিস্টেন্সে পরস্পর দ্বারা ক্যান্সেল হয়ে যাবে কম্পোনেন্ট গুলো, তাহলে হয়ে গেল এটা, এটা নিয়ে বেশি ইয়া নাই, তাহলে শুধু বাঁচবে পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার টু দা ফলোইং পাথ অফ, মানে যে এই পাতে যে হেভি চার্জ পার্টিকেলটা যাচ্ছে সেই পাতের সঙ্গে পারপেন্ডিকুলার ডিস্টেন্সে যে ইলেকট্রন আছে সেটাই ডিপেন্ড করবে। তাইলে মানে ওই পার্টিকেলটা এইখানে এইখানে এই 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 এরপরের পার্টটা ভালো করে জানতে হবে, এরপরের পার্টটা কেমন, যে এরপরের পার্টটা কেমন হচ্ছে, দ্য পার্টিকেল ভেলোসিটি ইজ অ্যাজিউম টু বি কনস্ট্যান্ট, যেটা আমি প্রথমেই অ্যাজিউম করা হয়েছিল যে অ্যাজিউম করেছি যে কনস্ট্যান্ট আছে, ডিউরিং কোলিশন, ডিউরিং কোলিশন as the change in velocity due to collision with a single electron is negligible. যদি আমি নেগলিজিবল ধরি যে কলিজনের জন্য কি নেগলিজিবল ধরছি, হেভি চার্জ পার্টিকেলটা ইলেকট্রনের মানে অরবিটাল ইলেকট্রনের ভিতরে দিয়ে যাবে আলটিমেটলি, তো সেটা কি হবে যে এটাকে নেগলিজিবল ধরবো যে কলিজনের জন্য কিছু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, তো তার জন্য তো এফেক্টসটা পরস্পরকে ক্যান্সেল আউট করছে, ঠিক আছে। তো আলটিমেট শুধু একটাই কম্পোনেন্ট কাজে দিবে যেটা হচ্ছে মোমেন্টাম, মোমেন্টাম ইম্পার্টেড টু দ্য ইলেকট্রন পি। কেন ইম্পার্ট হবে এটা তো বুঝলি, কেন ইম্পার্ট হবে, কারণ পার্টিকেল কিছু নিজের কাইনেটিক এনার্জি দিয়ে দিবে ইলেকট্রন, যার মধ্যে দিয়ে সে কিছু একটা মোমেন্টাম পাতে পারে, সেই মোমেন্টামটা কত, মোমেন্টাম ইম্পার্টেড হবে, বলি যে মোমেন্টামটা ইম্পার্টেড হবে। আর এই ফোর্সটা তো জানি, ফোর্সটা এমনি কেন হলো, এই এই কম্পোনেন্টটা হয় এফ এক্স কস, এটা হয় এফ এক্স এফ হয় সাইন, ঠিক আছে, এই দুটা পার্ট হয়, ঠিক আছে। তো এইখানে আমি এইটাকে আমি এফ এক্স কস কেন বলছি, কারণ এইখানে একটা থিটা হয়, ঠিক আছে না, এটাকে থিটা ধরবো, তাই জন্য আর থিটার সঙ্গে যেটা নিচে থাকে মানে থিটার সঙ্গে যেটা থাকে সেটা হয় কস, আর থিটার পরে যেটা হয় সেটা হয় সাইন। তো এফ ওয়াই সাইন সেটা, তাহলে এফ এর মানটা তো আগেই পাইছিলি যে কতটা ফোর্স অ্যাপ্লাই করছে এই হেভি চার্জ পার্টিকেলটা ইলেকট্রনের উপর, তাহলে জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার সাইন থিটা হয়ে গেল। এরপর কি হয়েছে, আর এই ফোর্সটা তো যেমন হতে পারে যে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত করতে পারে, মানে কতটা ইম্পার্ট হবে এরপর এরপর মোমেন্টাম কতটা ইম্পার্ট হবে ইলেকট্রনটার উপর সেটা দেখতে পাবে, মোমেন্টাম ইম্পার্ট হবে এফ সাইন থিটা ডি থিটা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, সেটা কারেক্ট আছে, এফ এর মানটা পুট করব, সাইন থিটার মানটা পুট করব, কারেক্ট জিনিসগুলো পাই। প্রথম প্রথম যে ইকুয়েশনটা পাই গেলি সেটা হচ্ছে তোর মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি জেড স্কোয়ার 4 পাই এপসাইলন আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা, এটা প্রথমে পাই গেলি। এরপর এটা কি পালি, এই জিনিসটা কি পালি, এটা পালি দ্য টোটাল মোমেন্টাম imparted to the electron is only due to the Fy component, মানে Fy কম্পোনেন্টের জন্য কতটা মোমেন্টাম ইম্পার্ট হচ্ছে ইলেকট্রনটাতে সেইটা আমরা পালি এই ইকুয়েশনটা দিয়ে। তো এই ইকুয়েশনটা আমি ঠিক আছে কারেক্ট লিখে গেলি। এরপর আরেকটা জিনিস আছে, এক্স সমান মাইনাস ভিটি বা এক্স মাইনাস এক্স সমান ভিটি, দুটো একই জিনিস। তো এই জিনিসটা কি করে হয়েছে, এই জিনিসটা হচ্ছে যে আমরা তো আগেই এইখানে তো লেট করছি যে এক্স
ডিস্টেন্সে মানে দুটার মধ্যে যে ডিস্টেন্স আছে, let x be the distance between position of the particle A and the point O, ঠিক আছে, where it is it has the closest distance of approach to the electron, এটাও আছে কিন্তু closest distance of approach জানা না জানি আমি ধরে নিয়েছি যে x ডিস্টেন্স, ইয়াদের দুটার মধ্যে ডিস্টেন্স হচ্ছে x, আর v ভেলোসিটি দিয়ে যাচ্ছে, আর এটা t টাইমে যাচ্ছে, ঠিক আছে। তাইলে তো v সমান আমরা জানি, ভেলোসিটিটা কেমন করে বাইর করি, ভেলোসিটিটা বাইর করি এটা দিয়ে তো, যে x ইজ ইকুয়াল v সমান হচ্ছে x বাই t, মানে সে এতটা ডিস্টেন্স কত টাইমে গেল সেটাই তো পাবো ভেলোসিটি, সেটাই তো আমি ভেলোসিটিটা পাচ্ছি। তো ভেলোসিটি তাহলে 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 যদি আমি বাইর করতে চাই, তাহলে x সমান কত হবে, x সমান হবে vt, x সমান vt, আর সেটাই লিখেছি x সমান vt, হলো জিনিসটা। তাহলে x সমান vt, এটার কোনো অসুবিধা নেই। আর এখানে মাইনাস x যার মানে হচ্ছে এইখানে যে অরিজিন থেকে আমি নেগেটিভে যাচ্ছি তার জন্য মাইনাস, ঠিক আছে, এই পজিটিভ হলে এইদিকে প্লাস হয়ে যেত। এরপর এরপর এইটার মানে হচ্ছে এখানে মাইনাস বি কট থিটা কি করে আসবে, আমি কেন এটা করবো, কারণ এইটা পরে কাজে দিবে, ট্রিগোনোমেট্রি আইডেন্টিটি গুলো ব্যবহার করলে আমার পরে কাজে দিবে, পরে আসবে যেখানে যেখানে শুধু একটা টার্মই নিয়ে আসতে হবে, কারণ আমাদেরকে তো শুধু ওই এনার্জি, মানে এনার্জি তো চাই না, আমরা তো বাকি কিছু চাই না, আমাকে থিটার টার্মে নিয়ে পরে আমাকে শুধু থিটার টার্মে নিয়ে মানে নিয়ে আসতে হবে, এই এই ডি আর এইসব জিনিসগুলো ইয়া বেশি করা যাবে না, তাই জন্য আমরা এই ত্রিগোণমিতিক ফাংশনটাকে বেশি ব্যবহার করবো, ঠিক আছে। তো এটা আমি কেন করছি, এটার মানেটা হচ্ছে যে সাইন মানে টেন থিটা মানে কত সেটা দেখতে হবে, ঠিক আছে। এটা আমি লিখে টেন থিটা মানে হচ্ছে টেন থিটা, যদি আমি টেন থিটা বাইর করি, টেন থিটা যদি বাইর করতে চাই, টেন থিটা হয় বি বাই এক্স, তাহলে কট থিটা সমান জানি এক্স বাই বি, এক্স বাই বি কট থিটা সমান কি এক্স বাই বি, তাহলে এক্স সমান আমি কি পাচ্ছি, এক্স সমান পাচ্ছি আমি বি কট থিটা, এক্স সমান এটা পাচ্ছি, এটা পাচ্ছি। আর এক্স সমান তো এখানে মাইনাস এক্স ধরেছি, সেটা আলাদা জিনিস, এক্স সমান এখানে মাইনাস এক্স ধরেছি, সেটা আলাদা জিনিস। তো দুটাকে আমি যখন মিক্সিং করবো, মানে দুটাকে যখন আমি মানে সিম্পলিফাই করার চেষ্টা করবো, তাহলে আমি এখানে একটা জিনিস পাবো, যেটা হচ্ছে এক্স সমান বি কট থিটা, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, বি কট থিটা, মাইনাসটা থাকবে কি এইখানে, টি যে টাইম টেকেন পার্টিকেল ট্রাভেল টু ডিস্টেন্স এক্স এক্স, এটা তো আগেই বললি, মানে জাস্ট কনসিডার করেছি, এটা এটার কোনো কাজ নেই, আলটিমেট আমাদেরকে কিছু বাইর করতে হবে, সেটা জন্য বার করছি। তাহলে এরপর ডিফারেন্সিয়েট করে দেবো ডিটি, ডিটি সমান বি বাই কস স্কোয়ার থিটা ডি থিটা, ঠিক আছে। তো এইখানে এইখানে তো এটাই বলবো, আমি এটা বলতে পারি। আচ্ছা ডিটি ডিফারেন্সিয়েট যখন করছি, তাহলে এইটা কস স্কোয়ার, এটা কি করে মাইনাস কোথায় টার্ম গেল, এইগুলো একটা প্রশ্ন আসবে। তো প্রথমে বলে দিচ্ছি যে আমি এখানে টি একটা বাইর করতে পারি, ঠিক আছে না, টি যেটা আমি বাইর করছি সেটা হচ্ছে ডিটি, এখানে তো ইয়ে করছি মানে এই ভিটাকে আমি এদিকে নিয়ে গেলি, তাহলে আমি মাইনাস বি বাই ভি, আমি কট থিটা এমনি নিয়ে গেলাম জিনিসটা, ঠিক আছে। আর এখানে আমি বলে দিচ্ছি যে এই মাইনাসটা আমি এইখানে নিয়েছি, ঠিক আছে, মানে এটা যখন আমি ভালো করে করতে হবে এটা, আমি জাস্ট এক্সপ্লেন করছি জিনিসগুলো। তো এই যে মাইনাসটা আছে না এইদিকে নিয়ে যাবে, নিয়েছি, সিম্পলিফাই করার চেষ্টা করছি, আমি এখানে আমি ডাইরেক্ট লিখেছি কিন্তু আসলে এটা লই, এটা এক্স যেটা মানটা আছে এটা মাইনাস এক্স, ভিটি একটা আমি আলাদা টার্ম পাচ্ছি, আর এইখানে এইখানে আলাদা একটা টার্ম পাচ্ছি, সেটা হচ্ছে শুধু বি কট, বি কট থিটা, ঠিক আছে না। তো এইখানে যে আমি ওই এক্স সমান বি কট থিটা, আর এইখানে এক্স আমি যে মাইনাস টার্ম পাচ্ছি ও ভিটি, এক্স সমান আমি ভিটি পাচ্ছি, এই ভিটিটাকে আমি এখানে মাইনাস দিয়ে চেঞ্জ করেছি। তো এইখানে মাইনাসটা কেন হচ্ছে, মাইনাসটা হওয়ার কারণ হচ্ছে যে যখন আমি ডিফারেন্সিয়েট করি না তখন এইটা তো মাইনাস ভি বাই বি আসবে, মাইনাস ভি বাই বি আসবে, কিন্তু এখানে যখন আমি ডিফারেন্সিয়েট করবো তখন এটা আসবে তোর মাইনাস কোসেক
স্কোয়ার আসবে, কোসেক স্কোয়ার থিটা এমনি সামথিং কিছু আসবে, কোসেক স্কোয়ার থিটা এমনি 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 কিছু আসবে, ঠিক আছে, সামথিং নেই এটা আসবে। তো এই জিনিসগুলাকে আমাকে ইয়ে করতে হবে। এটা যখন হয়ে গেল তখন শুধু আমার এই টার্মটা চলে আসবে, এইটা তার জন্য আমি লিখেছি, বেশি কিছু করিনি, এই টার্মটা লিখেছি। আর এইখানে আর সমান, এটা তো বুঝতে পারছি আর সমান বি বাই এক্স হবে, কারণ সাইন থিটা সমান কি জানি, সাইন থিটা সমান বি বাই আর হবে, সাইন থিটা সমান বি বাই আর, এটা তো হচ্ছে ইয়াটা, ঠিক আছে, বি বাই সাইন থিটা সমান বি বাই আর। আর সেই হিসাবে আর সমান হচ্ছে বি বাই সাইন থিটা, আর আর স্কোয়ার সমান বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে সাবস্টিটিউট ওয়ান, এইখানে আমি এক নম্বরে এইগুলাকে সবগুলাকে সাবস্টিটিউট করবো। কি কি বললাম, এক এক নম্বর কি কি সাবস্টিটিউট করতে পারি, টি এর মানটা সাবস্টিটিউট করতে পারি, প্লাস আর এর মানটা সাবস্টিটিউট করতে পারি। তো এগুলা যখন সাবস্টিটিউট করব, এগুলো আমি সাবস্টিটিউট করব তখন, আচ্ছা এগুলো আমি সাবস্টিটিউট করলি, এই করার পর সেই মানটা এমনি আসবে, ঠিক আছে, এটা সাবস্টিটিউট করলে বুঝে যাবে, এটা সিম্পল জিনিস পরে, এটার মধ্যে আমি কিছু বলবো না, এটা যে সাবস্টিটিউট করলে এইগুলা পাই যাবে, জেড স্কোয়ার বাই ফোর পাই এপসাইলন নট বিভি, হ্যাঁ বিভি জিরো টু পাই, এইখানে লিমিটটা কি করে আসলে জিরো টু পাই, মনে হয় এটাই প্রশ্ন আসবে একটা, কারণ এইটা সাবস্টিটিউট তো যে কেউ করতে পারে, এবার জিরো টু পাই কেন এলো, জিরো টু পাই হওয়ার কারণ, কারণ আমি এখানে যে থিটাটা নিয়েছি সেই থিটাটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, তো এইখানে একটা যদি থিটা, তো এটা জিরো থেকে শুরু হবে, আর কিন্তু যখন এইখানে আসবে জিনিসটা, তখন জিনিসটা কেমন হবে দেখা যায়, তখন সেটা থিটাটা কেমন আছে, এমনি আছে, এমনি করতে করতে যখন আরো এটা দূর যাবে তখন সেটা আরো 180 চলে যাবে, মানে সেটা জিরো থেকে, তাই জন্য জিরো থেকে পাই, ঠিক আছে, জিরো থেকে পাই 180। তো এখানে আমি পাই গেলি জেড স্কোয়ার, এটা মোমেন্টাম পালি, মোমেন্টাম কিসে, সিঙ্গেল ইলেকট্রনে কতটা টোটাল মোমেন্টাম ট্রান্সফার আছে। এই মোমেন্টাম থেকে একটা নিয়ম যে আমরা সূত্র জানি যে কাইনেটিক এনার্জি তাহলে কত ট্রান্সফার হবে, সেই সূত্রটা লাগাবো, টি সমান পি স্কোয়ার বাই টু এম ই জেড স্কোয়ার টু দি পাওয়ার ফোর ফোর বাই এপসাইলন নট। এটা দিয়ে আমি পাই যাবো জিনিসটা, জিনিসটা হচ্ছে এখানে আমি পাচ্ছি কাইনেটিক এনার্জি, মানে কতটা পরিমাণ কাইনেটিক এনার্জি ট্রান্সফার হচ্ছে ইলেকট্রনে টু দ্য ডিউ টু সাম, মানে ডিউ টু এফ ওয়াই কম্পোনেন্ট, শুধু এফ ওয়াই কম্পোনেন্টের জন্য যেটা পারপেন্ডিকুলার আছে টু দ্য, পারপেন্ডিকুলার টু দ্য কি পাথ অফ হেভি চার্জ পার্টিকেল, ঠিক আছে। তো এই এখানে, ঠিক আছে, এটা ঠিক আছে, কাইনেটিক এনার্জিটা পয়েন্ট হলো, এখানে আমি কাইনেটিক এনার্জিটা পাইলাম, জিনিসটা ঠিক আছে। এরপর এরপর আরেকটা একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, ইম্পর্টেন্ট জিনিসটা আছে যে এইখানে আমি কিছু অ্যাজাম করব, মানে অ্যাজামশন না, এটাকে আমি সিম্পল ভাবে এটা ভাবছি যে আমি কেমন করে এটাকে সলভ করতে পারি, আমাকে তো ওভারঅল বার করতে, আমাকে তো এই জিনিসটা ওভারঅল বার করতে হবে যে ওভারঅলে কতটা কাইনেটিক এনার্জি আমার লস হবে, সেই জিনিসটা তো এনার্জি কতটা লস হবে সেটা তো বাইর করতে হবে। তাহলে সেটার জন্য আমাকে মানে কিছু কিছু জিনিস আমাকে কনসিডার করে কাজ করতে হবে। তাহলে কি কনসিডার করছি, টু ফাইন্ড দ্য energy lost by the charge particle in traveling a unit distance of the medium, আমি ফার্স্টে কিছু একটা ইউনিট ডিস্টেন্সে যে কতটা এনার্জি লস্ট হবে সেই জিনিসটা বাইর করতে চাই। তাহলে তার জন্য আমাকে একটা কনসিডার করছি, কনসিডার দ্য ইলেকট্রন ট্রান্সফার বাই ইট ইন ট্রাভেলিং এ স্মল ডিস্টেন্স dx of its path to the electron contained in a cylindrical cell lying between the distance b and b plus db from the path of the particle. পাথ অফ দ্য পার্টিকেল তো জানাই আছে, এটা তো বলে দিয়েছি পাথ অফ দ্য পার্টিকেল কোনটা বলে, এটা বলে পাথ অফ দ্য পার্টিকেল। তো পার্ট অফ দ্য পার্টিকেল থেকে একটা সিলিন্ড্রিক্যাল সেল আমি কনসিডার করছি, যার একটা হচ্ছে বি আর একটা হচ্ছে বি প্লাস ডিবি, মানে সিলিন্ড্রিক্যাল সেলটা কেমন দেখতে সেই রকম। এবারটি ইয়ার যদি আমি ভলিউম কনসিডার করি, ভলিউমটা যদি জানা থাকবে, তো ভলিউমটা তো আমি জানি যে এইটা হয়, এইটার একটা হয় টু পাই, এটা একটা ভলিউম, আমাকে প্রথমে এইটারটা তো এটার আমাকে এরিয়াটা বাইর করতে হবে, আর এইটার যখন আমি এইটা তো হচ্ছে ডিএক্স, এখানে লিখে দিই এটা ডিএক্স বোর্ডে, এটা এটা বোর্ডে ডিএক্স,
ঠিক আছে, এটা হচ্ছে ডিএক্স। তো এখানে প্রথমত আমাকে এইটার এরিয়াটা বাইর করতে হবে, তারপর ডিএক্স করে দিলেই আমি ভলিউম পাই যাবো। আর এটার এরিয়া তো জানলি, এটার এরিয়াটা হচ্ছে 2 পাই বি ডিবি ডিএক্স। এটা কেমন করে বার করা যায়, এটার একটা সিম্পল রুল আছে যে প্রথমে এইটার এরিয়া বার করলি, উপরেরটা বার করলি, নিচেরটা বার করলি, তারপরে দুটাকে ক্যান্সেল আউট করে দিলি না, বাইর হয়ে যাবে। কিন্তু অত বেশি না করে শুধু আমি যেটা মনে করি যে সিম্পল ভাবে করলেই ভালো। তো 2 পাই বি ডিবি ইন্টু ডিএক্স করে দিলে মানে এইখানে তো আমি করেছি মনে হয়, কোথায় আছে, এই তো এখানে করেছি। 2 পাই বি ডিবি, এটা হয়ে গেল এরিয়াটা, আর এটার লেন্থ দিয়ে দিলি মানে হয়ে গেল ভলিউম। এটা আমরা সিম্পলি পাই গেলি। এইখানে আর বলা আছে যেমন এই যে ভলিউমটাতে আছে, এই ভলিউমটাতে আমি আরেকটা অ্যাসাম্পশন তো আগেই করেছি, মানে এটা লিখেছি আগে, যে নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউমে আছে এন। এটা ভাবা আছে, ঠিক আছে, যে আমি ভাবে লিখি যে নাম্বার অফ ইলেকট্রন যেটা আছে পার ইউনিট ভলিউমে সেটা এন আছে। তাহলে আমি যদি ভলিউমে, এই ভলিউমটাতে তাহলে কতগুলো ইলেকট্রন আছে সেটা তো বাইর করতে হবে, কারণ নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউমে যদি এন থাকে, তাহলে নাম্বার অফ ইলেকট্রনস ইন দ্য ভলিউম অফ এই সিলিন্ড্রিক্যাল সেলের ভিতরে কত আছে সেটা আছে 2 পাই এন বি ডিভি ডিএক্স। এরপর কাইনেটিক এনার্জি ট্রান্সফার টু অল ইলেকট্রন ইন দ্য সিলিন্ড্রিক্যাল সেল। এই কাইনেটিক এনার্জিটা কতটা সিলিন্ড্রিক্যাল সেলে সবগুলা যাবে সেটা আছে বাইর করতে হবে। সেটা বাইর করার জন্য সিম্পলি সিম্পলি কত হবে যে কতটা কাইনেটিক এনার্জি ট্রান্সফার টু অল ইলেকট্রন ইন দ্য সিলিন্ড্রিক্যাল সেল। প্রথমত এই যে আগে যেটা পাইছিলি কাইনেটিক এনার্জি ট্রান্সফার টু ইলেকট্রন, এটা হচ্ছে একটার জন্য, আর সবগুলার জন্য কত হবে, অল যদি ইলেকট্রন করা হয় তাহলে অল এর জন্য এইটা আমি গুণ করে দেবো। কেন গুণ করছি, কারণ এটা আমি আগেই অ্যাজাম্পশন করে পাই গেলি যে এতগুলা ইলেকট্রন আছে এই ভলিউমের ভিতরে। তাহলে সেটা যখন এইটাকে যখন আমি এইখানে গুণ করে দিব, আর আগেই এক পাইছি যে একটা ইলেকট্রনে কতটা মোমেন্টাম আমি ইয়ে করছি, ঠিক আছে না, কতটা মোমেন্টাম ট্রান্সফার হচ্ছে, বা এই মোমেন্টাম থেকে তো কাইনেটিক এনার্জি পালি, তো কতটা কাইনেটিক এনার্জি ট্রান্সফার হচ্ছে সেটা পাই গেলি। তো কাইনেটিক এনার্জি আর এইটার কতটা, তাহলে ওল টোটাল ইলেকট্রনে কতটা কাইনেটিক এনার্জি ট্রান্সফার হচ্ছে সেই জিনিসটা পাচ্ছি। তো যখন এটা করলি, যখন এটা করা আছে, করার পর এগুলা ক্যালকুলেশন করার পর এইগুলা পাবো ডিবি বা এগুলা তো হচ্ছে কনস্ট্যান্ট টার্ম টাইপের, এগুলা কনস্ট্যান্ট টাইপের প্রায়, এন টার্ম চেঞ্জ হতে পারে কিন্তু এগুলো প্রায় কনস্ট্যান্ট ধরে, ডিবি বাই বি চেঞ্জ হবে কি এটা, কারণ এইগুলো আমরা কি ডিবি বাই বিটা কেন চেঞ্জ হবে, কারণ এইটা শুধু ট্রান্সফার হবে, এই বি প্লাস ডিবি প্লাস ডিবি এইটা শুধু ট্রান্সফার হবে, ডিএক্সটাও চেঞ্জ হবে, ঠিক আছে, মানে এই যে এই জিনিসগুলো যে চেঞ্জ হবে সেটা হচ্ছে এইটা, এইটা এইটা চেঞ্জ হবে, ঠিক আছে, এটা একটু কাটি বেশি হলো, ঠিক আছে, এইটা হয়ে গেল। তাহলে টোটাল ডিই এনার্জি টু দ্য মিডিয়াম এনার্জি লস্ট বাই দ্য পার্টিকেল। আর মানে কি হলো, ইলেকট্রনটা যদি জ্ঞান করে তাহলে শুধু আমাকে ডি বাই ডিএক্স লিখতে হবে, মাইনাস টার্ম দিবার দরকার নেই, যদি ইলেকট্রনটা জ্ঞান করে, মানে ইলেকট্রনটা জ্ঞান মানে ইলেকট্রনের মধ্যে একটা কিছু এনার্জি পাই গেল, কিন্তু পার্টিকেলটা এনার্জি লস্ট করছে তখন আমাকে মাইনাস টার্ম দিতে হবে, মাইনাস ডি বাই ডিএক্স, ঠিক আছে। তো মাইনাস ডি বাই ডিএক্স যখন দিয়ে দেবো, আর এই মানটা পাই গেলে ইন্টিগ্রেশন আমি বি মিন বি ম্যাক্স, এইটা নিয়ে ঘটনা ভাবি পর, মানে এইটা নিয়ে বেশি এক্সপ্লেনেশন করতে হবে, বেশি করবার দরকার, আমি সিম্পল ভাবে এটা বলবো। তো বি মিন বা বি ম্যাক্স আমি কেন লিখছি, ইনফিনিটি জিরো কেন লিখছি সেটা পরে লিখছি, আমি তো লিখেওছি, জিনিসগুলো আমি পরে বলছি। কিন্তু ডিবি বাই ডিবি ইন্টু ডিএক্স, ডিএক্সটাকে এদিকে নিয়ে আল, কারণ আমাকে তো পার, কি বলেছি, পার ইউনিট ডিস্টেন্স বার করতে হবে, যে পার ইউনিট ডিস্টেন্সের চার্জ পার্টিকেল কতটা লস্ট করছে এনার্জি সেইটা বার করছে, ঠিক আছে, এনার্জি লস্ট বাই চার্জ পার্টিকেল ইন ট্রাভেলিং এর ইউনিট ডিস্টেন্স ডিএক্স। তো এই ইউনিট ডিস্টেন্স এইটাতে কতটা চার্জ পার্টিকেলটা মানে ইয়ে করছে, নিজেকে কতটা, নিজের কতটা চার্জ সে কাইনেটিক এনার্জি লস করছে ইউনিট ডিস্টেন্স, কতটা ইউনিট ডিস্টেন্স কতটা কাইনেটিক এনার্জি লস করছে, তাহলে সেটা পাই গেল। এরপর এটা তো জানি যে জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 n/4 πε0 r² m ইভি স্কোয়ার, এমিটা কি বটে, এমিটা বটে মাস অফ দ্য ইলেকট্রন, এটা হলো। আর ডিবি বাই বি, বিটা বটে ইম্প্যাক্ট প্যারামিটার, এটা বললি নেই আগে কিন্তু এটা সিম্পল বটে, ইম্প্যাক্ট করবে, ইম্প্যাক্ট প্যারামিটার, এটা এইটা নিয়ে জিনিসগুলো হবে কি করে।
বি মিন থেকে বি ম্যাক্স জেড ই টু দি পাওয়ার জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই এনটা কি বলে? এনটা মনে রাখতে হবে যে নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট ভলিউম, মানে ভলিউমে কতটা ইলেকট্রন আছে সেটা ওটাই n। আর এগুলা তো সিম্পল এগুলা আর ভিটা কি ওটা ভেলোসিটি মনে রাখবে। আর লগ ই বি বা এটা, কারণ এটা কেমন করে হয় এটা তো জানি, ইন্টিগ্রেশনের নিয়ম এটা হয়, মানে ইন্টিগ্রেশনে তো ln x হয় না, তো ln x টাকে এটা এমনি ভাবে লিখেছি আমি। ভি মিন জিরো, ভি মিন জিরো করলে কেমন হবে ঘটনাটা? ভি মিন জিরো করলে আলাদা রকম হবে, ইনফিনিটি চলে যাবে, ঠিক আছে। আর ভি ম্যাক্স ইনফিনিটি করলে জিরো হয়ে যাবে, মানে জিনিসটা কি অ্যাবজর্ড রেজাল্ট, ঠিক আছে, রেজাল্টটা আলাদা রেজাল্ট হচ্ছে। এই রেজাল্টটার জন্য মানে এইগুলাকে স্যাটিসফাই করবে কি? তাহলে রেজাল্টটা মানে কেমন রেজাল্ট আসবে? অ্যাবজর্ব রেজাল্ট মানে কেমন রেজাল্ট হতে পারে? লস অফ এনার্জি ইনফাইনাইট হয়ে যাবে, রেট অফ লস অফ এনার্জি ইনফাইনাইট, যেটা অসম্ভব জিনিস, কারণ জিরো যদি করি তাহলে ইনফাইনাইট। আর এই আর একবার যদি আমি এমন হতে পারে যে চার্জ পার্টিকেলটা স্টপ হয়ে গেছে, চার্জ পার্টিকেল যেটা থাকে স্টপ হয়ে যাবে, ইনস্ট্যান্টলি স্টপ হয়ে যাবে চার্জ পার্টিকেল, তাহলে সেটাও প্রবলেম। তাহলে এই জন্য আমাদেরকে ভি মিনের একটা মান বার করছি। ভি মিনের মানটা কেমন হবে? এখানে জিনিসটা একটু আলাদা রকমের, আমি খুব বেশি কিছু লিখি নাই, কিন্তু সিম্পলি করে করতে হবে জিনিসটা, কারণ এটার মধ্যে বেশি লিখবার নাই, যে এটা বুঝবার জিনিস বেশি আছে। তো আমি দেখেছি যে মিউ আছে, মিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ইলেকট্রন। ফ্রিকোয়েন্সি ইলেকট্রন মানে বোঝাতে খুঁজছি যে মিউটা হচ্ছে এমন একটা ফ্রিকোয়েন্সি অফ রিভলিউশন অফ ইলেকট্রন। মিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ রিভলিউশন অফ ইলেকট্রন, মানে ইলেকট্রনের যে রিভলিউশন যে ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে মিউ। আর এইটা জিনিসটা কেমন করে হবে? যে the incoming particle will change the state of orbital electron if only if its time of collision is smaller than the time of revolution। এইখানে বুঝতে হবে যে এইখানে করি ছবিটা, এইখানে এইখানে নিউক্লিয়াস আছে, ইলেকট্রন এমনি করে ঘুরছে, তো ইনকামিং পার্টিকেল উইল চেঞ্জ দ্য স্টেট অফ অরবিটাল ইলেকট্রন। এই দিক থেকে ইনকামিং পার্টিকেল আসছে, আগে সোজা দিতে পারতে, ঠিক আছে, ইনকামিং পার্টিকেল আসছে, ওই ইনকামিং পার্টিকেলটা চেঞ্জ করবে স্টেট অফ অরবিটাল ইলেকট্রনের অনলি ইফ, এমন একটা কারণ, এমন একটা এখানে একটা কন্ডিশন আছে, কন্ডিশনটা হচ্ছে যদি সেটা টাইম অফ কলিজন ইজ স্মলার দেন দ্য ইলেকট্রন টাইম অফ রেভলিউশন, মানে ইলেকট্রনের যে রেভলিউশনের যে টাইম, একটা আমরা টি সমান কি জানি, টি সমান 1/মি, মানে ওইটাই তো হচ্ছে না রিভলিউশন টাইমটা, ফ্রিকোয়েন্সির উল্টাটা টাইমের জন্য পেয়ে যাবো। তো যখন ফ্রিকোয়েন্সির মানে যে রিভলিউশন হবে, যে টাইম অফ যে রিভলিউশন যেটা হবে, এটা কোনো কাটি একটু, এটা মনে হচ্ছে ভুলে দিয়ে চলে যাবে, এটাকে দাম ভালো করে বলতে হবে, এটাকে আলাদা ইনকাম বলছি, এটা ভুল হবে। মানে বলতে করছি যে ইলেকট্রন এখানে রিভলিউশন হচ্ছে, রিভলিউশনের যে টাইম ইলেকট্রনটার, ইলেকট্রনের রিভলিউশন যে টাইম থাকে সেই টাইমটা কলিজনের থেকেও বেশি হবে, মানে কলিজনের টাইমটা খুবই কম হবে। মানে যেটা আগেই অ্যাজাম্পশন আমি করেছিলি, যেখানে আমি অ্যাজাম্পশনে বলেছিলি যে ওটাকে রেস্টেই ভাবা হয়, এত ভেলোসিটি থাকে রেস্ট ভাবা হয়, মানে ওই দিক থেকে একটা কিছু একটা অ্যাজাম্পশন নিতে হবে, কারণ এমনি ভাবে যদি বলা হয় তাহলে সেটা আমাদেরকে তাহলে আর একটা নিয়মে যেতে হবে, যেটা হচ্ছে তোর বোহর সেমি ক্লাসিক্যাল থিওরি অফ কলিজন, যেখানে টাইম কলিজনকে বি/ভি দ্বারা আমরা ডিনোট করি। এখানে তো লিখেছি বি/ভি, কারণ এই জিনিসটাকে বেশি কিছু করলে তখন আরো ইয়া হয়ে যাচ্ছে, কিন্তু আমি জিনিসটা বোঝাবার চেষ্টা করছি যে কলিজনের যে টাইমটা থাকবে, মানে টাইম অফ কলিজন ইজ মাচ স্মলার দেন দ্য রিভলিউশন অফ ইলেকট্রন টাইম। ইলেকট্রনের রিভলিউশনের যে টাইম, ইলেকট্রন ইলেকট্রনটা রিভলিউশনের যে টাইম থাকে না সেটা, সেটার থেকেও কম হবে টাইম অফ কলিশন, মানে এত কম ভাবা যায়, কত মানে মাইনিউট লেভেলে যদি ভাবা যায় তাহলে এটা তো খুব ডেঞ্জারাস, ডেঞ্জারাস মানে জিনিসটা খুব মজা, ঠিক আছে। তাহলে এইখান থেকে একটা জিনিস পাচ্ছি, এখান থেকে ভি/বিটা জিনিসটা কি, ভি/বি জিনিসটা হচ্ছে এটাকে বলা হয় ওই যে টাইম অফ কলিজন বললি না, যেটা টাইম অফ কলিজন যেটা কম হবে,
রিভলিউশন টাইমের থেকেও, ইলেকট্রনের রিভলিউশন টাইমের থেকেও কলিজনের টাইমটা খুব কম হবে, মানে কলিজন টাইমটা খুবই কম। তো সেই কম হওয়ার মানেটা হচ্ছে এখানে একটা জিনিস আছে সেম, মানে আগে যেটা আমরা জানি নাই, যেটা জানতে হবে, কিন্তু যেটা হচ্ছে সেমি ক্লাসিক্যাল থিওরি অফ কলিজনের একটা টাইম, মানে টাইম অফ কলিজন আছে, সেটা হচ্ছে ভি বাই বি, বি বাই বি, বি বাই ভি, এটা হচ্ছে টাইম অফ কলিজন, এটা হচ্ছে টাইম অফ কলিজন। তো এইখানে আমি জিনিসটাকে আরো ভালো করে এই ব্যাপারটা বলতে খুঁজছি। এটা তো আমরা বুঝে গেলি যে জিনিসটা কি বলে, যে বি বাই ভি এটা আছে তো টাইম অফ কলিজন। এইটা কি হয়, এইটা বলছে লেস দেন হবে টাইম অফ, মানে মানে ইয়ার থেকেও কম, টাইম অফ কলিজনটা রিভলিউশনের টাইমের থেকেও কম। এটাই তো বললি আমি একটু আগে, যে কলিজনের যে টাইম যেটাতে থাকবে সেটা ওর থেকেও কম হবে। তো যদি কম হয় তাহলে এখানে বি, বি সমান কি হতে পারে, বি সমান হবে লেস দেন ভি বাই মিউ, লেস দেন ভি বাই মিউ। তাহলে ভি ম্যাক্স যদি করতে হয় তাহলে ভি ম্যাক্স সমান হবে, ভি ম্যাক্স সমান হবে ভি বাই মিউ। সিম্পল, as simple as we can got। তাহলে জিনিসটা আছে, এই জিনিসটা বুঝে গেলি। আর আর এমনি আলাদা ভাবে বলতে পারি যদি, মানে পেরিয়ডটাকে এমন করা হয়, আমি আরো একটু এক্সপ্লেন করছি জিনিসটা, মানে এইটা তো আশা করি এটা বুঝাই যাবে, কোনো অসুবিধা নেই। এরপর একটা জিনিস আছে যে এইখানে, মানে সিম্পলি আমি থট করতে পারি যে ইলেকট্রন, ইলেকট্রন আমরা যেটা ভাবি যে ইলেকট্রন ফ্রি, আমরা কি ভাবছি প্রথমে একটা অ্যাসাম্পশন কি বলছি, ইলেকট্রনস ইন দ্য স্টপিং ম্যাটেরিয়াল আর নট ফ্রি। প্রথমত আগেই বলে দিচ্ছি যে ইলেকট্রনটা অ্যাকচুয়ালি ফ্রি নয়, ভাবা হয়, but revolve around the nucleus in a stationary orbit with frequency mu। ফ্রি লয় কিন্তু রিভলভ করছে, আলটিমেট আমরা ভাবছি ওইটা, কিন্তু অ্যাকচুয়ালি তো রিভলভ হচ্ছে, ঠিক আছে। তো সেটাই হচ্ছে দ্য ফোর্স অন দ্য ইলেকট্রন ইজ অ্যান ইম্পালস অফ শর্ট ডিউরেশন। ইলেকট্রনের উপর একটা ফোর্স ইম্পালস হবে যখন হেভি চার্জ পার্টিকেলটা যাবে, যেটা হবে ভি বাই মিউ, মানে কলিজন হবে আলটিমেটলি, ওইটাই বলতে চাইছি কলিজন হবে। ইফ দিস টাইম ইজ ইকুয়াল টু দ্য পিরিয়ড অফ রিভলিউশন অফ দ্য ইলেকট্রন, যদি এইটা যদি এইটা এটা এটা তো কম হবে, রিভলিউশনের থেকে যেমন কলিজনটা খুবই কম হয়, তাহলে এটা তো কম হবে, কিন্তু যদি ও যে সমান হয়ে যায় তাহলে জিনিসটা কি হবে, তখন এট বি তে কি হবে, তখন আমি তখন এইটা পাচ্ছি, ভি মিন ভি ম্যাক্স সমান এটা পাই যাচ্ছি, পাই যাচ্ছি জিনিসটা, এটা এটা খুব সিম্পলি আমি পাই যাই। কিন্তু এবার আমি আলাদা কেস ধরেছি, যদি এমন হয়ে যেত যে বিটা যদি গ্রেটার হয়ে যেত, মানে দ্য ভ্যালু অফ বি গ্রেটার দেন ভি বাই মিউ সামথিং, এমনি কিছু হয়েছে, ভি বাই বি উইল গ্রেটার দেন 1/মিউ, বি মানে এই যে বি বাই মিউ এটা যদি গ্রেটার দেন এমনি সামথিং কিছু হয়ে যায়, তাহলে কি হতো, দ্য পিরিয়ড অফ রিভলিউশন অফ দ্য ইলেকট্রন ইন অ্যান অ্যাটম ইন সাচ কেসেস কেমন হতো, ইলেকট্রন উইল অ্যাবজর্ব নো এনার্জি and therefore the moving particle will not lose any energy। মানে জিনিসটা কেমন, মানে ইলেকট্রনটা কোনো এনার্জি অ্যাবজর্বই করতে নাই, এবং সেইটা কোনো, তাহলে পার্টিকেলটা কোনো এনার্জি লুজও করতে নাই, ঠিক আছে। তাহলে এইখানে যেমন এই ভ্যালুটা যেমন এক্সিড না হয়, মানে এই ভ্যালুটা যদি বেশি হয়ে যায়, এই ভ্যালুটা, এই ভ্যালুটা যদি বেশি এক্সিড হয়ে যায় না, মানে ভ্যালুটা যদি এক্সিড করে যায়, যে এইখান এই ভ্যালুটা অনেক বেশি হয়ে গেল, তাহলে প্রবলেম আছে। প্রবলেমটা কেমন প্রবলেম, এমন হয়ে যাবে যেখানে, মানে ইলেকট্রনটা নিজের কোনো এনার্জি অ্যাবজর্ব করবে নাই, আর অ্যাবজর্ব করবে না মানে পার্টিকেল কোনো এনার্জি লুজ করবে না, আর সেটা আলাদা রকমের জিনিস, জিনিসটা ভুল হবে তাহলে। তাহলে ওইটা হবে না, তাহলে এবারে বুঝা গেছে, আশা করি সিম্পলি বুঝা গেছে। এরপর
এরপর আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে ভি মিনের বার করবো, সেটা একটু এটা এটা একটা জিনিস বলে, ভি মিন লোয়েস্ট লিমিট, এটা কেমন করে বাইর করতে হবে, এই লোয়েস্ট লিমিটটা কেমন করে বাইর করা যায় সেইটা দেখতে হবে। লোয়েস্ট লিমিটটা কেমন করে বাইর করা যায় সেটা দেখতে হবে। এটাকে আমি ধরে নিয়েছি হেড অন কলিজন, মানে ডাইরেক্ট কলিজন আছে, ভি মিন তো হেড অন কলিজন, ঠিক আছে। ভি মিন মানে বোঝাই যাচ্ছে, ভি মিন মানে কেমন ছিল, ভি মিন মানে কেমন, ভি মিন মানে এইখানটাতে, ভি মিন মানে এইখানটাতে, এইখানটাতে। তো মানে যেটা কি বললো, ভি মিন মানে হেড অন কলিজনই ভাবা যায়, হেড অন কলিজন হবে। তাহলে হেড অন কলিজন যদি হয়, তো আমরা একটা সূত্র তো জানি, হাইজেনবার্গ আনসার্টেনিটি, যেখানে ডেল এক্স ডেল পি সমান হয় এইচ। তো সেই জিনিসটাকে নিয়ে এইখানে ডিটারমাইন করতে হবে। The lowest limit of B can be determined by Heisenberg uncertainty principle in an elastic head-on collision, assuming the heavy particle at rest and heavy particle টাকে আমি ধরে নিয়েছি রেস্টে আছে এবং ইলেকট্রন ইম্পিঙ্গিং আপন ইট, ইলেকট্রন এখানে কলিশন হচ্ছে, এটা হেড অন কলিশন। দ্য ম্যাক্সিমাম চেঞ্জ ইন ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন ইজ 2v, 2v কেন হবে, হ্যান্স দ্য ম্যাক্সিমাম চেঞ্জ ইন মোমেন্টাম 2 MeV। এই জিনিসটা আমি বলতে বলছি, এই জিনিসটা বলছি, কোথায় একদম সিম্পল জিনিসটা চাই, এইখানে করি। যেমন এইখানে একটা পার্টি হেভি বা চার্জ পার্টিকেল আছে, ঠিক আছে। এইখানে আছে এইখানে আছে পার্টিকেলটা, ঠিক আছে, বড় পার্টিকেলটা, বড় হেভি মানে বড়, বড় করে দিচ্ছি, এটা জিনিসটা আরো সিম্পল হয়। আর এইখানে ইলেকট্রন, জাস্ট ইলেকট্রনটা আছে, ইলেকট্রন লিখিয়ে দিই, ইলেকট্রন না, ইলেকট্রন লিখে, ইলেকট্রন লিখিয়ে নিই, ইলেকট্রন নেগেটিভ সাইনটা দিতে হবে না, ইলেকট্রন তো না, ইলেকট্রন হয়ে গেল। এই ইলেকট্রনটা কলিজেন করবে কি এখানে, ইলেকট্রনটা এখানে আছে কলিজন করবে। তো প্রথমে তো জানি, প্রথমে কলিজন যখন করবে তখন সেটা হবে মাইনাস এমইভি, মাইনাস এমইভি কেন হয়েছে, কারণ সেটা নেগেটিভ দিকে কলিজন আছে। তারপরে সেকেন্ড কলিজনটা যখন এই দিক থেকে হবে, যখন এই দিক থেকে যখন ভাবা হবে, তখন সেটা হবে পজিটিভ প্লাস এমইভি, প্লাস এমইভি, প্লাস এমইভি। তাহলে এইবারটি আমরা একটা জিনিস জানি যে ম্যাক্স অ্যামাউন্ট অফ মোমেন্টাম কতটা যাবে, সেটা কেমন করে বাইর করব, সেটা হচ্ছে ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম। আর ফাইনাল মোমেন্টাম এমইভি, সেকেন্ড মোমেন্টাম হচ্ছে মাইনাস এমইভি, মাইনাস মাইনাস প্লাস, তখন 2 MeV। আর এই বিটাকে আমি কি যাচ্ছি ডেল এক্স, ওই ডেল এক্স ডেল পি যেটা ছিল, ডেল এক্স ডেল পি সমান এইচ, তো সেখানে ডেল এক্স ডেল এই ডেল বিটাকে আমি যদি মিন ধরে নিচ্ছি, এটাকে যদি মিন ধরি তাহলে একটা হবে ম্যাক্স, তাহলে সে এইচ কার, তাহলে এইচ বাই 2 MeV। আর এইখান থেকে আমি মাইনাস ডি বাই ডি এক্স এর একটা মান পাচ্ছি, সেটা হচ্ছে বহর ফর্মুলা, এটাকে বলা হয় বহর ফর্মুলা। 1 ঘন্টার মধ্যে জিনিসটা কমপ্লিট হয়ে গেল, আর একটু আছে। এটাকে বলা হয় বর ফর্মুলা, যেটা মান হচ্ছে জেড, জেড স্কোয়ার ইন্টু পাওয়ার 4n/4 পাই এপসাইলন নট তার স্কোয়ার এমইভি স্কোয়ার লগ 2 MeV স্কোয়ার বাই এইচ নিউ। এখানে এইচ নিউটা যেটা আছে, মানে এটা তো একটা এনার্জি, average excitation energy or binding energy of the atomic electron of the medium, মানে যে বাইন্ডিং এনার্জি আছে না ইলেকট্রনের, অ্যাটমিক ইলেকট্রনের যে বাইন্ডিং এনার্জি, এই এইচ নিউ এটাই রিপ্রেজেন্ট করছে, বা এটাকে আমি আই দিয়েও রিপ্রেজেন্ট করি। আমি এইগুলো লিখে দিচ্ছি কারণ এটার বেশি কিছু মূল্য নাকি, জাস্ট জানতে তো হবে জিনিসগুলো, ফিজিক্স এর এটাই জিনিস, জিনিসটা জানতে হবে। এটাকে আইও বলতে পারি, আই, ঠিক আছে, আই মানে হচ্ছে ওইটা। আর এখানে আমি এনজে দিয়ে করেছি, এনজে দিয়ে করার মানেটা হচ্ছে, এনজে দিয়ে করার মানে ওইটা যে এন সমান কি নাম্বার অফ অ্যাটম পার ইউনিট ভলিউম, আর জেড সমান হচ্ছে অ্যাটমিক নাম্বার। তো সেইটাকে আমি এনটাকে মানে আলটিমেট আমি, ওইটা তো সিম্পল ভাবে এন লিখেছিল, এন সমান কি, এন সমান নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট, বা নাম্বার অফ অ্যাটম, এন মানে সরি, এন সমান নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট ভলিউম, আর জেড সমান অ্যাটমিক নাম্বার অফ দ্য মিডিয়াম, অ্যাটমিক নাম্বার অফ দ্য মিডিয়াম, জেড সমান অ্যাটমিক নাম্বার অফ দ্য মিডিয়াম বা অ্যাটমিক সামথিং, এমনি এমনি করেই করতে হবে। তাহলে এন সমান লিখে দিলি, আর এন সমান হয়ে গেল তাহলে এইটা,
জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 এন জে 4 এম ই ভি স্কোয়ার লগ ই 2 এম ই ভি স্কোয়ার বাই এইচ নিউ বটে এটা এইখানে। আর এইখানে একটা জিনিস আছে যেটা হচ্ছে স্টপিং পাওয়ার অফ দ্য মিডিয়াম। এই জিনিসটা কি জিনিস? সিম্পল, যেটা আমরা আগেই করেছি, যেটা যেটা আমরা আগেই করেছি, যেটা বললি যে মানে এটা যেটা বাইর করি সেটা যে স্টপিং। স্টপিং কেন বলছেন? স্টপিং মানে স্টপিং পাওয়ার বলার কারণটা কি সেটা মনে ভাবা যায়, প্রশ্ন হতে পারে যে স্টপিং পাওয়ার কেন বলা হয়। স্টপিং পাওয়ার বলার মানে এটাই হচ্ছে যে এইটা অ্যাকচুয়ালি স্টপ করছে। মানে স্টপ মানে কি, এই মিডিয়ামটা স্টপ করছে পার্টিকেলটাকে যাওয়ার জন্য, তার জন্য ওর এনার্জি লস হচ্ছে। মানে কি, অ্যাকচুয়ালি এনার্জি লস হচ্ছে মানে ও স্টপ করবার চেষ্টা করছে না, তো এটা বলে স্টপিং পাওয়ার। মানে এটাকে যদি ডিফাইন করতে চাই, দ্য লোয়েস্ট, এটা কিছু ডিফাইন করি তাহলে কেমন ভাবে লিখবো বা কেমন ভাবে বলবো, the the loss of energy of the incident charge particle per unit length of the medium, এটাই বলা হয়। ঠিক আছে, মানে পার ইউনিট লেন্থে ইনসিডেন্ট পার্টিকেলটার লসটাকেই বলা হয় স্টপিং পাওয়ার অফ দ্য মিডিয়াম। আর এটা কিসের উপর ডিপেন্ড করবে? এইটা মাসের উপর ডিপেন্ড করবে এক নাই, বলে তো দেওয়া আছে মাসের চার্জ পার্টিকেলটা ইজ ডাজ নট ডিপেন্ড অফ ইনসিডেন্ট চার্জ পার্টিকেল। এখানে ইনসিডেন্ট চার্জ পার্টিকেল আছে না, মানে চার্জ ডিপেন্ড করবে না, only depend upon z square of velocity। আর এখানে একটা আলাদা জিনিস আছে, এখানে এইখানে একটা জিনিস আমি বলছি, ভেলোসিটি নিয়ে একটা জিনিস বলেছি। এই যে ভি দেওয়া আছে, এই ভেলোসিটিটা কেমন ভাবে জিনিসটা স্টপিং পার্টটা কেমন ভাবে ম্যাটেরিয়ালটা, যে যেমন যদি আমি আলফা পার্টিকেলের যদি ধরি, আলফা পার্টিকেলের জেড সমান কত হয়? আলফা পার্টিকেলের জেড হয় 2, ঠিক আছে। আর যদি আমি সিম্পল যদি প্রোটনের ধরি, প্রোটনের কত হয় 1 জেডটা, তাহলে আলফা জেড প্রোটনের 1। আর এই পর এটা স্কোয়ার হবে, এটা এইটা হবে কি স্কোয়ার হবে, ঠিক আছে। এইটা এইখানে এটা স্কোয়ার হয়ে যাবে, এইটা এইটা স্কোয়ার হয়ে যাবে। তাহলে স্কোয়ার যদি হয়, আর প্রথম কনফিউজ হওয়া চলবে না, এটা এটা আমি জাস্ট অল্টারনেটিভ লিখেছি। এটা হচ্ছে এটা একটু মনে রাখি, এটা মানে এটা জাস্ট অল্টারনেটিভ বটে। এনটা বটে নাম্বার অফ ইলেকট্রন, এনটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন, ঠিক আছে, ইলেকট্রনের জন্য এনটা বার করছি। আর জেডটা হচ্ছে ইলেকট্রনের নাম্বার অফ অ্যাটম, সরি অ্যাটম, অ্যাটম হবে অ্যাটম, নাম্বার অফ অ্যাটম কেমন ভাবে রিপ্রেজেন্ট করছি সেটাকে। আর জেডটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন, অ্যাটমিক নাম্বার বলবে এটাকে জাস্ট অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বার, ঠিক আছে, অ্যাটমিক নাম্বার এমনি কিছু করে দেবো, বুঝলো, এই জিনিসটা আছে। হয়ে গেল, আর বেশি নেই, যার মধ্যে বেশি নেই, সিম্পল। হ্যাঁ, তো এই লাস্টের জিনিসটা একটু বললি, এই এইখানে যদি পি এর মান, জেড এর মান 1 হয়, প্রোটনের ক্ষেত্রে জেড এর মান 1, আর আলফার ক্ষেত্রে জেড এর মান 2, তাইলে জিনিসটা কেমন হবে? ইয়ার যে stopping power থাকে material for alpha particle 4 times the stopping power for the proton, মানে 4 টাইম প্রোটন হবে, মানে প্রোটনের থেকে বেশি হবে স্টপিং পাওয়ারটা মিডিয়ামের ক্ষেত্রে। তাহলে ভাবা যায় কত ওয়াট, কত স্টপিং পাওয়ারটা থাকবে, মানে 4 গুণ বেশি। তাহলে আর ভেলোসিটিটা সেম ভাবা হয়, ভেলোসিটিটাকে সেমই পাচ্ছি, দুটা ভেলোসিটি আমি ধরে দিচ্ছি সেম, তাহলে তা সত্ত্বেও অমনি, ঠিক আছে। আর তারপরে তো আর কিছু নয়, মানে এই আলটিমেট এটা ইনসিডেন্টের পার্টিকেলটার উপর কোনো ডিপেন্ড করছে না, যে মাস কত এই কত এটার ডিপেন্ড করবে, মাস অফ দ্য ইনসিডেন্ট পার্টিকেলের উপর কোনো ডিপেন্ড করে না আলটিমেট ওইটা। আর বাকিগুলো সব ডিপেন্ড করে এই যে যেগুলো আমি এখানে লিখেছি সেগুলো প্রত্যেকটার উপর ডিপেন্ড করে, হয়ে গেল। আর অ্যাজাম্পশন গুলো একটু মনে রাখতে হবে যে আমি প্রথম যে অ্যাজাম্পশনটা নিয়েছিলি, প্রথম অ্যাজাম্পশনটা ওইটাই ছিল যে বাইন্ডিং এনার্জি অফ দ্য যে মানে হেভি চার্জ পার্টিকেলের বাইন্ডিং এনার্জি আছে সেটা খুবই মানে বেশি হয় এর থেকে, এই অরবিটালের যে ইয়া থাকে তার থেকে বেশি, মানে তার জন্য ইলেকট্রনটাকে আমি ফ্রি ধরে নিয়েছি। আর সেকেন্ডটা হচ্ছে যে অরবিটালের যে ভেলোসিটিটা থাকে সেটা খুব ইয়ের থেকে খুব কম ভাবা হয়, মানে হেভি চার্জ পার্টিকেলের ভেলোসিটিটা খুব বেশি, আর কাইনেটিক এনার্জি খুব কম লস হয় যখন সেটা ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে যায় হেভি চার্জ পার্টিকেলের, তাই জন্য ভেলোসিটিটাকে কনস্ট্যান্ট ভাবা হয়। মানে তিনটা জিনিস আমি এসএম করেছি, এরপর আলাদা জিনিস থাকবে, সেই জিনিসগুলোকে করতে হবে। এখানেই শেষ, আর কিছু নাই কি? আর কিছু আছে? আর কিছু থাকলে দেখতে হবে, আর কিছু যদি আছে তো। না আর নাই, এরপর আমি বেথে ব্লক ফর্মুলা করবো, দেখা যাক কি হয়, এটা ইন্টারেস্টিংই হইলো। যাক।